আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি গো রোদেলা, তোমার বাবা নাকি অনুষ্ঠানে টাকা নিয়ে ভাগছে? রোদেলা এ কথার উত্তরে কি বলবে ভেবে পায় না, লজ্জায় চলে আসে ব্যস্ত ভঙ্গিতে। রোদেলা তখন ক্লাস 8-এ পড়তো, ততটুকুও ছোট না, সব বুঝতো। তাছাড়া ওর বাবা এবারই প্রথম এমন করেনি, এর আগেও বেশ কয়েকবার এমন করেছেন তিনি। বলতে গেলে ওর মায়ের সাথে বিয়ের পর থেকেই ওর মা এসব যন্ত্রণায় জর্জরিত। বড় বোন হওয়া সত্ত্বেও সবার কাছে ছোট তিনি। তার স্বামীর এমন কার্যক্রমের জন্য কোনো মতে বৌভাত অনুষ্ঠান হয় না। রোদেলার মা লজ্জায় এসব থেকে নিজেকে গুটিয়ে নেন, তিনি বাড়িতেই থাকেন। রোদেলা ওর মামার সাথে বৌদের বাড়ি যায়। ও মনে মনে ভাবে, যাক, এখানে কেউ ওকে এসব জিজ্ঞেস করে বিব্রত করবে না, ওইদিকে যা হয় হোক। এক প্রকার গা বাঁচানো লজ্জা থেকে নতুন মামিদের বাসায় ভালোই কাটালো দুদিন। তাদের আত্মীয়রাও এলো নতুন বর দেখতে, মামির কাজিনরাও এসেছে। রোদেলা ওদের সাথে মিশে ওদের একজন হয়ে গেল। আড্ডা গল্প চলল বিকেল পর্যন্ত। সন্ধ্যায় নাস্তা খাচ্ছিল সবাই একসাথে। বিকালে রোদেলার মেচু খালু এসেছে ওদের দেখতে, তিনিও চোখ দিলেন ওদের সাথে। রোদেলা এত খাবার থেকে নকশি পিঠা খাচ্ছিল, এমন সময় ও নতুন মামির বড় দুলাভাই এসে হেসে বললেন, রোদেলা, তোমার বাবা নাকি টাকা পয়সা নিয়ে পালাই গেছে শুনলাম, তা ফোন টোন করছিল নাকি? তিনি এমন একটা ভাব নিলেন যেন খুব মজার কোনো কথা বললেন। রোদেলা ওর মেচো খালুর দিকে তাকালো। তিনি তখন নাস্তার প্লেট হাতে ব্যস্ত, এমন ভাবে যেন তিনি কিছু শুনতে পাননি। কলকল করা রোদেলা হঠাৎ চুপসে গেল। এত কথা জানা মেয়েটা কোনো উত্তরই খুঁজে পেল না এই সরল প্রশ্নের। মামির বোন তাকে ধমক দিলেন, রোদেলাকে বললেন, এই তুমি আসো তো, তোমাকে পিঠা বানানো দেখাই। ঠিক ওই মুহূর্তে রোদেলার ইচ্ছে করেছিল মরে যেতে। সেই ছোট্ট থেকে এমনি অপদস্থ হতে হয়েছে ওদেরকে বাবা মায়ের জন্য। এমন বহু ঘটনা আছে ওদের জীবনে, যা দিয়ে আলাদা একটা উপন্যাস লেখা যাবে। প্রতিটি ঘটনার ভয়াবহতা আগের ঘটনাকে ছাপিয়ে যায়। একটা মানুষ কী করে এত জঘন্য হতে পারে ভেবে পায় না ও। অথচ প্রথম প্রথম যখন এমন করে হাওয়া হয়ে যেত, মাস 2-1 পর চিঠি পাঠাতো। সেই চিঠিতে থাকতো কেন এমনটা করতে তিনি বাধ্য হয়েছিলেন, তার কপট আবেগী বর্ণনা। সেসব চিঠি রোদেলা যত্ন করে রাখত। রাতের সবাই ঘুমিয়ে গেলে বের করে পড়তো আর কাঁদতো। বাবাকে অনেক ভালোবাসতো, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ও যখন বুঝতে পারতো এসব, তখন থেকে সেটা ঘৃণায় রূপ নিত। সবার জীবনেই অনেক প্রতিকূলতা থাকে, সেসব ঝড় স্বামী স্ত্রী দুজন মিলে মোকাবিলা করতে হয়। কিন্তু তিনি প্রতিটি বার ওদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে নিজে হাওয়া হয়ে যেতেন। যে লোক এমন, যার কোনো ভাবনা চিন্তা নেই তার এসব কার্যক্রমে কি পরিণতি হবে পরিবারের, তার কোনো দরকার ছিল না বিয়ে করার কিংবা সন্তান জন্ম দেবার। অথচ ততদিনে ওরা 2 বোন সংসারে। সেসব দিনগুলোর কথা ভেবে এখনো আঁতকে ওঠে রোদেলা। ঘৃণা হয় ওর মায়ের প্রতিও। কেন তিনি বারবার এই মানুষকে ক্ষমা করে দিয়েছেন? কেন তিনি তার বাবা মায়ের কথা শুনে বাদ দেননি এই জঘন্য মানুষটাকে? বড় খালামণি প্রায়ই একটা কথা বলতেন, তোর বাপ যদি পারতো তোদেরকেও বিক্রি করে দিত। কথাটা সেই ছোট্টবেলা থেকে শুনে আসছেও। একটু যখন বড় হলো তখন বুঝলো কত গভীর এই কথা, কত সত্য। কোথায় যেন পড়েছিল রোদেলা, দুনিয়াতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই। কথাটা খুব সম্ভবত হুমায়ুন আহমেদ স্যারের। একটা সময় পর্যন্ত রোদেলাও হয়তো তাই ভাবতো, ওর বাবা কত ভালো। ছেলে আশা করে মেয়ে হওয়া সত্ত্বেও ওর বাবা ওকে ছেলের মতো মানুষ করেছেন। খেলনা কিনে দেবার সময় কখনো ভাবেননি খেলনাটা ছেলেদের নাকি মেয়েদের। সন্তানের শখ পূরণের জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন। এই জন্য তিনি সেরা বাবা। ছোট্ট থেকে রোদেলা ওর মাকেই অপছন্দ করত। শুধু শুধু ঝগড়া বাঁধাই ওর বাবার সাথে, আজে বাজে কথা বলে আর এসবের ঝাল ওর সাথে রাগারাগি খারাপ ব্যবহার করে মেটাতেন। বছরের 3 মাস ওরা বাবার সাথে থাকে, তো 9 মাস নানুদের বাড়িতে। এজন্য ছোটবেলার স্মৃতিতে নানু, মামা, খালামণিরা সবচেয়ে বেশি।
ওর বাবা ওদের ঘর ভাড়া, খাওয়ার খরচ, ওর পড়াশোনার খরচ কোথা থেকে আসে, জামা কাপড় কোথায় পায়, এসব নিয়ে মাথা ঘামায় না। তিনি ব্যস্ত তাকে নিয়ে। আজ এই ব্যবসা তো কাল অন্যটা। কয়দিন পর পর তার শুধু ইনভেস্ট লাগে। তিনি হয়তো ভাবতেন যেভাবেই হোক সুন্দরী তো চলছে তো সংসার, অথচ ওর মায়ের জীবনের উপর তুফান চলতো। ওর মা নিজে কাপড় সেলাই করে ছোট ক্লাসের ছেলে মেয়েদেরকে পড়িয়ে সংসার চালাতো। বাবা মায়ের অমতে পালিয়ে বিয়ে করে তাদের কাছেও যাবার মুখ নেই তার। তাই যখন খরচে আর কুলাতে পারত না, বাধ্য হয়ে বাপের বাড়ি গিয়ে উঠত। ততদিনে তার ভাগের সম্পদ মামারা বুঝিয়ে দেয়নি। একে তো সবার অমতে বিয়ে করেছে, তার উপর ওর বাবার সুবিধের লোক না। একটু যখন বড় হলো ও বুঝতে পারত ঝগড়ার প্রেক্ষাপট, তখন মনে মনে ভাবত, বাবা এটা এমন কেন? ও যখন জিজ্ঞেস করতো, বাবা তুমি আমাদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে, তখন তিনি এমন এক গল্প ছুড়ে দিতেন, তার কষ্ট আর দুর্ভাগ্যের কথা শোনাতেন। তখন মনে হতো দূর ছাই, যাই হোক হয়েছে, বাবা তো ফিরে এসছেন। অথচ রাস্তাঘাটে দাওয়াতে কিংবা বেড়াতে গেলেও কেউ দেখলে জিজ্ঞেস করতো না কেমন আছো, পড়াশোনা কেমন চলছে। জিজ্ঞেস করতো তোমার বাবা কি আসছেন। লজ্জায় মরে যাবার মতো অবস্থা হতো ওর। এসব ব্যাপার ওদের তিনজনের মধ্যে সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে রোদেলাকে। ওকে এসব জিজ্ঞেস করে কষ্ট দিয়ে তারা হয়তো পৈশাচিক কোনো আনন্দ পেত কিনা কে জানে। আর এদিকে ব্যবসায় লোকসান করে ঋণে জর্জরিত অবস্থা, সংসারের ঘানি, তার উপর পাওনাদারদের তাগাদা, কটু কথা, এসবও সহ্য করতে হয়েছে ওদেরকে। তখন মনে হতো জীবন এত কিউট কেন, অথচ এত বছর বয়সের সংসারে তিনি বলতেই পারেন না তার কোনো মেয়ে কোন ক্লাসে পড়ে, মেয়েদের প্রিয় খাবার কি, কোন রংটা তাদের দুই বোনের পছন্দ, কোথায় যেতে ভালোবাসে ওরা, কে ওদের কষ্ট দেয়, কেন ওরা কষ্ট পায়। এই প্রশ্নের উত্তর না আছে ওর বাবার কাছে না মায়ের। মেয়েদের উঠতি বয়সে চিন্তা থাকে কোন রঙের জামা এখনো পরা হয়নি, কোন হেয়ার কাটে তাকে মানাবে, কোন রঙের নেইল পালিশ তার সংগ্রহে নেই, নতুন ব্যাগ, নতুন জুতো কিংবা কানের দুল। আর ওদের ভাবতে হয়েছে আগামীকাল কি খাবে, ওরা ঘর ভাড়া কোত্থেকে জোগাড় হবে, স্কুলের জমে যাওয়া বেতন, পরীক্ষার ফিস কোত্থেকে আসবে। তা না হলে তো স্যাররা পরীক্ষাও দিবে না। বেসিক নিড যখন অনিশ্চিত, শখ তখন বিলাসিতা। তাই ও কখনোই বলতে পারেনি যে ওর একজোড়া নুপুরের শখ, একটা হারমোনিয়ামেরও। টাকা জমিয়ে ওর মা একবার ওকে 1 আনা সোনা দিয়ে একজোড়া সোনার রিং বানিয়ে দিয়েছিল, নিচে পাতা দিয়ে। সোনার দাম এত সস্তা হওয়া সত্ত্বেও ওদের সংসারে সোনা বলতে ওর মায়ের নাকফুল আর ওই রিং ছোড়াই ছিল। বাকি সব গেছে ঋণে। সব সময় রোদেলা দুল পরে থাকতে পারে না, তাই রিং চোরা খুলে আলমারিতে রেখে দেয় ওর মা। অনেকদিন পর নানু বাড়ি যাবার জন্য রেডি হচ্ছিল ওর মা। ও বলল, মা আমার রিংগুলো দাও, পরে যাই। ওর মা বলল, ভালো কথা মনে করেছিস, দিচ্ছি দাঁড়া। রিং আনতে গিয়ে মা পুরো আলমারির কাপড় এলোমেলো করে ফেলে, সেটা খুঁজে কোথাও নেই সেই ব্যাগ। অবশেষে দুলের বাক্স পাওয়া গেল বাবার টেবিলের ড্রয়ারে। মা স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। রোদেলাও কিচ্ছুই বলেনি। কোনো কথা না বলেও অনেক কথা বলা হয়ে গিয়েছিল দুজনের মনে। সেদিন আর ওদের নানু বাড়ি যাওয়া হয়নি। সংসারের এসব টানাপোড়েনে খুব ছোট্ট বয়সেই রোদেলাকে অনেক বড় হতে হয়েছিল। একটা টাকার দাম যে 100 পয়সা, তাও খুব ভালোভাবেই জানত। আর এজন্যই ক্লাসে 6 থেকে টিউশনিতে ঢুকতে হয় ওকে। প্রথম ওর মায়ের স্টুডেন্টগুলো দিয়ে শুরু করে, তারপর বাইরে 1জন 2জন করে পড়াতো। একটু উপরের ক্লাসে উঠে বড় ক্লাসের স্টুডেন্ট পড়ানো শুরু করে ও। রোদেলার অল্প বয়স হওয়ায় কম বেতন দিয়ে গার্জিয়ানরা পার পেত, ভালো সার্ভিসও পেত, দুজনেরই উপকার। ও যখন ক্লাস 8-এ পড়ে তখনও ক্লাস 7-এর এক মেয়েকে পড়াতো। এজন্য এরপর থেকে গণিতের নোটগুলো সুন্দর করে গুছিয়ে রাখতো ও, যাতে স্টুডেন্ট পড়ানোর কাজে লাগে। ধীরে ধীরে কিভাবে যেন ও সংসারে একমাত্র উপার্জনকারীতে পরিণত হয়। জীবন কত দ্রুত দৌড়ায়। জীবনে এত ব্যস্ত সময় পার করত ও যে আয়নাতে নিজের চেহারা দেখবারও সময় পেত না। একবারও ওর বন্ধু ইরার সাথে কষ্টে কথা বলতে বলতে কেঁদে দেয় রোদেলা। জানিস দিনটা 24 ঘন্টার হয়ে সমস্যা হয়ে গেছে। আর একটু বড় হলে আরো কয়েকটা টিউশনি করা যেত। এত ব্যস্ত থাকি যে কি বলবো। জানিস আমার থুতনিতে যে এত সুন্দর টোল আছে,
সেটা আমি এই কিছুদিন আগে জানলাম। এবার বোঝ কেমন জীবনযাপন করি আমি। হুমায়ুন স্যারের বাবা প্রসঙ্গের কথাটা যে মিথ্যা তার প্রমাণ রোদেলার বাবা। তিনি তার স্বার্থের জন্য পারেন না হেন কাজ নেই। মেজো মামার বিয়ের ঘটনার পর থেকে রোদেলা ওর বাবার সাথে কথা বলে না তেমন একটা। ভুল মানুষ একবার দুইবার করেন, তিনি বারবার ভুল করতেই আছেন। ভুল করার বয়স এখন তার মেয়েদের, অথচ ওদের সমাজের কাছে ছোট হয়ে থাকা লাগছে বাবা মায়ের ভুলের জন্য। এখন সবাই বলবে এখানে ওর মায়ের কি ভুল। ওর মায়ের ভুল বারবার ভুল করার পরও তাকে আবার ধুয়ে মুছে ঘরে তোলা, ক্ষমা করে দেওয়া, তার মিথ্যে বানোয়াট বিপদে বহু কষ্ট হওয়া সত্ত্বেও অর্থের যোগান দেওয়া। এই দুই মানুষের জন্য দুই পরিবারই অর্থনৈতিকভাবে ভঙ্গুর। মামা, খালামণি, খালু, ফুপু কেউ বাকি নেই যার কাছে তিনি টাকা ধার করেননি। একটা মানুষ কত নিচে নামতে পারে। টাকা পয়সা ইস্যুতে মেছো খালামণির সংসার পর্যন্ত ভাঙার উপক্রম হয়েছিল একবার। এসব ভাবতেই নিজের জীবনের উপর ঘৃণা হয় ওর। এসব ভাবতে ভালো লাগে না, ভুলে থাকাই শ্রেয়। কিন্তু ওরা যখন নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করে তখন মানুষগুলো ওদের এসব ক্ষতগুলো মনে করিয়ে দেয়। তো সবার রোদেলার সামনে এসএসসি পরীক্ষা হওয়ায় বড় মামা ওর মাকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিলেন। বললেন সামনে রোদেলার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, এই সময় এমন করলে চলবে না। যা করার পরীক্ষার পরই তার সিদ্ধান্ত নিবে, এমন করে জীবন চলে না। অথচ রোদেলার মাকে তারা রোদেলার জন্মের আগেও আটকে রেখেছিলেন, বিয়েও ঠিক করেছিলেন অন্য জায়গায়, কিন্তু তিনি পালিয়ে চলে গিয়েছিলেন তার স্বামীর কাছে। জীবনে বিয়ে কয়টা হয় এই ভেবে আজ নিজে চলছে মেয়ে দুটোর জীবনও অনিশ্চিত। রোদেলা মনে করে সেবার ভালো হতো, ওদের জন্মও হতো না, কষ্টও করতে হতো না। এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। এদিকে আকিবের চিঠি পাওয়ার 1 মাস পূর্ণ হলো। এরই মধ্যে একদিন দুপুরে রোদেলা বাসা থেকে বের হয়ে ওর মেজো খালামণির বাসায় যেতে। তিনি ওদের বাসার কাছেই থাকে, ওদের বারান্দা হতে ডাকলে শুনতে পাবেন এমন দূরত্ব। অথচ মেইন রোড দিয়ে গেলে অনেকটা পথ ঘুরে যাওয়া লাগে, প্রায় 10 মিনিটের মতো লাগে। আর বাড়ির পেছনের শর্টকাট একটা রাস্তা আছে, সেটা দিয়ে গেলে 2-3 মিনিটে পৌঁছানো যায়। যদিও জায়গাটা সরু আর নির্জন, লোকজন তেমন যাতায়াত করে না সেখান দিয়ে। সেদিন ওর মা ওর খালামণির পছন্দের তরকারি রান্না করায় রোদেলাকে বলে তাকে দিয়ে এসে খাবার খেতে। রোদেলা তাই শর্টকাট রাস্তাটাই বেছে নেয়। একটু হাঁটতেই রোদেলা বুঝতে পারে কেউ ওর পিছনে রয়েছে। পিছন ফিরে তাকায় ও, দেখে আকিব। ওকে দেখে ওর পালানোর মতো অবস্থা। রোদেলা আবার হাঁটা শুরু করে পিছনে আকিব। রোদেলা দাঁড়িয়ে পিছনে ঘুরে বলে, কি ব্যাপার, কিছু বলবেন? থতমতো খেয়ে আকিব বলে, না মানে চিঠির উত্তরটা। কোন চিঠি? মাথা চুলকায় আকিব, ভাবতে থাকে ওটা বেহাত হলো কিনা। আচ্ছা থাক। কি থাকবে? না কিছু না। বলেই ও চলে যায়। ও রোদেলা হাসতে থাকে ওর এমন কাণ্ড দেখে। এর 2-3 দিন পর স্কুলে যাবার সময় রাস্তার সামনের মুদি দোকান থেকে কলম কিনতে দাঁড়ায় রোদেলা। ও না তাকিয়েই বুঝতে পারে আকিব ওর পিছনে দাঁড়িয়ে। দোকানি মামা যখন কলম আনতে দাঁড়ায় আকিব ওর পাশে এসে দাঁড়ায়। খুব সম্ভবত চিন্তা করতে সময় নেয় কি করবে তা নিয়ে। দোকানি কলম দেয়, রোদেলা কলমটা ব্যাগে ঢোকাতে ব্যস্ত হয়ে যায়। এরপর তিনি ভাঙতি টাকাটা ফেরত দেয়। আকিব দোকানিকে 1 প্যাকেট নুডলস দিতে বলে। সেটা নিতে পিছনে ঘুরতেই সে রোদেলার ওই টাকার নিচে একটা কাগজ ঢুকিয়ে দেয়। রোদেলা এই কাণ্ড দেখে অবাক। আকিব দ্রুত টাকা দিয়ে নুডলস হাতে দ্রুত হাঁটা শুরু করে। রোদেলা আশেপাশে কেউ দেখলো কিনা তা খেয়াল করে। মুচকি হেসে টাকাটা দ্রুত ওর পার্সে ঢোকায়। স্কুলে গিয়ে দেখে কাগজটা আরও একটি চিঠি। আগেরটা ছিল সাহিত্যিক টাইপ, ভালো যে পাশে তা ঘুরিয়ে পিছিয়ে লেখা। আর এই চিঠিটা সংক্ষিপ্ত, অকপটে বর্ণিত হয়েছে ওর ভালোবাসার কথা। আরও ছিল ওকে ছাড়া ওর পৃথিবীর করুণ বর্ণনা। রোদেলা আকিবের ব্যাপারটা পেন্ডিং রেখেছে, একটু যাচাই করে নিতে চাই ও সত্যি কি ভালোবাসে নাকি এসব টাইম পাস। রোদেলা সিমিকে বলল, তুই তো জানিস আমার মা কি করা, এসব জানলে আমাকে মেরেই ফেলবে। তুই ওকে বলে দিস ও যদি বন্ধু হিসেবে থাকতে চায় তাহলে কথা বলবো, তা না হলে এসব দাঁড়িয়ে থাকা, ফলো করা এসব বাদ দিতে।
ওর পক্ষে ভালোবাসা সম্ভব না। এরপর শুরু হয় আকিবের পাগলামি। দিন নাই রাত নাই দাঁড়িয়ে থাকে ওদের বাসার সামনে। রাতের 3টে বাজেও বারান্দার জানালায় দাঁড়ালে ওকে দেখা যায়। পড়ালেখা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। দিন দিন নাদুস নুদুস আকিব কেমন শুকিয়ে যায়। অল্প বয়সের প্রেমগুলোতে যা হয় আর কি। কি পাগলামি এসব! এমন করলে কেউ না কেউ অবশ্যই জানবে এই ছেলে কেন দিনরাত এখানে দাঁড়িয়ে থাকে। পাড়া প্রতিবেশী না বলতেই অনেক কিছু বোঝে। আর এ তো প্রেমের দাবিতে নীরব অনশন। একদিন বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থাকে ও। ওর বাবা ওকে বকা দিয়ে নিয়ে যায় বাড়িতে। এরপর 3 দিন আকিবের কোনো দেখা নাই। খবর নিয়ে জানলো আকিব হসপিটালে ভর্তি। জ্বর ঠান্ডা লেগে মাথা ঘুরে পড়ে যায়, জ্ঞান হারায় ও। তাই তারা ওকে হসপিটালে নিয়ে যায় ওনারা। কি যে করবে রোদেলা ভেবেই পায় না। এসবের জন্য নিজেকে দোষী ভাবে ও। জীবনের এই ভাগটাই, বিশেষ করে মেয়েরা প্রেম করে প্রেমিককে জীবনসঙ্গী রূপে পাওয়ার জন্য। যদিও তখন বয়স, পরিস্থিতি, পড়াশোনা এ ব্যাপারে কোনো ধারণা থাকে না। কত বছর অপেক্ষা করতে হবে দুজনের এক হতে, আদেও এক হওয়া হবে কিনা এ ব্যাপারে বাস্তবিক কোনো ধারণাই থাকে না। এজন্য তারা অনেক ভেবেচিন্তে যোগ বিয়োগের অনেক হিসেব কষে জীবনের প্রথম প্রেমটা করে। এত হিসেবের প্রেমটা হয়তো ভেঙেও যায় ঠুনকো কারণে। তবুও ভালোবাসে দুজন দুজনকে আপন করে পেতে। কামুকতা যতটা না থাকে এই প্রেমগুলোতে, তার চেয়ে বেশি থাকে দুজনকে দুজনে কেবলই আপন করে পাবার আকুতি। এক পলক দেখা, একটু হাসির বিনিময়, চিঠি কিংবা প্রিয় কোনো গিফটের আদান প্রদান, খুব বেশি হলে হাতটা ধরা। এজন্য এই প্রেমগুলো অনেক বেশি পবিত্র হয়ে থাকে। আজকাল কেউ কেউ হয়তো এর ব্যতিক্রমও হয়ে থাকে। অনেকের আবার দুম করে প্রেম হয়ে যায়। কিন্তু রোদেলা একটু বেশি বাস্তববাদী। জীবনের এই ঘাত প্রতিঘাত ওকে বয়সের চেয়ে বেশি ম্যাচিওর করে তুলেছে। সিমির বন্ধুকে দিয়ে আকিবকে একটা চিঠি দেয় রোদেলা। রবিবার, কলোনির লাইব্রেরি, বিকেল 5টা। জাস্ট এইটুকুই। রোদেলা একটু সময় পেল ভাবার। ওকে কি বলবে তা গুছিয়ে নেওয়া দরকার। সিমি বলল, এমনভাবে বলছিস যেন ওকে বিয়ে করতে চাচ্ছিস। জাস্ট দেখা করবি, প্রেম করার হলে হ্যাঁ বলবি, আর না করার হলে কিছু একটা বলে দিবি, ব্যাস। এত ভাবাভাবের কি আছে? রোদেলা ওর দিকে তাকিয়ে বলল, ইস, তোর মতো যদি ভাবতে পারতাম। সিমি তাচ্ছিল্যের হাসি হাসে আর বলে, আজব পাবলিক। রবিবার বিকেল 4:45। সেদিন ছিল শবে বরাতের আগের দিন। যথাসময়ে লাইব্রেরিতে এলো দুজনে। বারান্দার টেবিলে মুখোমুখি দুজনে বসল। মুখে কোনো কথা হলো না। প্রথমে বলল রোদেলা, তারপর আর কি? তারপর যা তা তো তোমার কাছে। ও তাই নাকি? হুম। যা করলেন আপনি তা কি বাড়াবাড়ি হয়ে গেল না? কি করেছি আমি? তোমার পথ আগলে রাখছি নাকি বিরক্ত করছি তোমাকে? নাকি প্রেম চাই প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে আছিলাম? বাসার সামনে খাম্বার মতো দাঁড়িয়ে থাকাটা কি স্বাভাবিক? ভালো লাগতো তাই দাঁড়িয়ে থাকতাম। মানুষ কি ভাববে তা ভেবে দেখেছেন? যার যা ভাবার ভাববে, আমার তাতে কিছু যায় আসে না। আমার যায় আসে। হুট করে একটা ছেলে এভাবে দাঁড়িয়ে থাকে, আপনার মা বাবাই বা কি ভাববেন? বাবার কাছে বাইক চেয়েছিলাম, তিনি ভেবেছিলেন কি না দেওয়ার রাগ করেছি। আরে বাহ, এক ঢিলে 2 পাখি। এইসব বলতে রেখেছ না তো। তো আমার জীবনটা অন্য সবার চেয়ে আলাদা। আমি ভয় পাই ভালোবাসতে, কারণ আমার অনেক দায়িত্ব। তোমার দায়িত্ব আমরা দুইজন একসাথে পালন করব। মলিন হাসি হাসল রোদেলা। কেন? আপনার পরিবার তো মেনে নেবে। আমি বিত্তশালী পিতার কন্যা নই, উল্টো আমার পরিবারের দায়িত্ব আমার উপর। তাছাড়া রূপবতীও নই, তেমন কোনো গুণও নেই আমার। আপনি হয়তো ভালোবেসে সব মেনে নেবেন, আপনার পরিবার কেন মানবে? আমি আমার পরিবারের একমাত্র সন্তান, তাই আমার ভয়টা এখানেই। অনেকগুলো সন্তান থাকলে হয়তো তারা কষ্ট কম পেত। একজনকে মন মতো বিয়ে দিতে না পারলে অন্য একজনকে দিয়ে শখ পূরণ করলো, কিন্তু আপনি একমাত্র সন্তান। আর তাদের জায়গায় যদি আমি থাকতাম, আমিও এর সম্পর্ক মেনে নিতাম না। তোমার এত কিছু ভাবা লাগবে না। তুমি ছোট মেয়ে, ছোটর মতো থাকো। এইসব আমি দেখব, তুমি শুধু আমার হও, বাকি সব আমি দেখে নিব। রোদেলা উত্তর কিছুই বলেনি। অন্যদিকে তাকিয়েছিল চোখের পানি আড়াল করতে।
আমি তোমাদের ব্যাপারে সব জানি রোদেলা। আমি তোমার পরিবারকে বিয়ে করব না, বিয়ে করব তোমাকে। তাছাড়া আমি তোমাকে দেখে তোমাকে বিচার করেছি, তোমার পরিবারকে দেখে নয়। আমি খুব সম্ভবত বছরখানিক রয়েছি দেশে, স্কলারশিপের ব্যবস্থাটা হয়ে গেলেও একটা সেটেল হয়ে যাব। আমার ভয় হয় কাউকে ভালোবাসতে। আমাকে ভয় করার কোনো দরকার নেই। আমার মাথায় কোনো শিং নাই কিংবা আমার 4টা পাও নেই। আমি খুবই নিরীহ একটি জীব। 3 বেলা খাবার আর সারা বেলা ভালোবাসা দিলেই আমি সহজেই পোষ মেনে যাই। একথা শুনে হেসে দেয় রোদেলা। এরপর একটা প্যাকেট দেয়। আকিব বলে, আজ থেকে আমি তাহলে তোমার হলাম। কথাটা বলেই লাইব্রেরির বারান্দা থেকে চলে যায় আকিব। প্যাকেট বুকে চড়িয়ে রেখে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে রোদেলা। এসব স্বপ্ন নয় তো? সত্যিই কি ওর ভাগ্যে এমন ভালোবাসা রয়েছে? বাসায় ফিরে রোদেলা প্যাকেটটা খুলল। আকিব যেখানে আড়ং থেকে আনা একটি সাদা কুর্তি আর একজোড়া রূপার নূপুর উপহার দিয়েছিল রোদেলাকে। নূপুর চোরা হাতে নিয়ে গালের সাথে অনেকক্ষণ আগলে রেখেছিল রোদেলা। নূপুর, রূপার একজোড়া নূপুর, রোদেলার অনেক দিনের শখ। এই নূপুর চোরা দেখে রোদেলা ভেবেছিল না বলতেই যে শখ পূরণ করে সে হয়তো কখনো ওর হাত ছেড়ে যাবে না।